আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটু বেশ দেরি করেই আসলে আমাদের আসতে হলো বাধ্য হয়ে, কারণ আমি একটা জরুরি কাজে বাইরে ছিলাম, ক্যাম্পাসে ছিলাম। এই কারণে আমরা আসলে ভিডিওটা রেকর্ড করতে দেরি হচ্ছে, বাট আমরা আশা করি যে আপনাদের যে সাড়া, সেই সাড়াটা আমরা ঠিকই একই রকমই পাবো। গতকাল আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করেছিলাম, খুবই দুঃখজনক একটা খবর, খুবই প্যাথেটিক একটা খবর, যে অনেকগুলো মানুষ লঞ্চে তারা আগুন লেগেছিল এবং এত পানি তাদের পাশে থাকার পরে তারা আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। তো কালকের নিউজটাতে আমরা হতাহতের ঘটনা জেনে আমরা অনেক দুঃখ ভারাক্রান্ত হয়েছিলাম, অনেকে কমেন্ট করেছেন। কিন্তু কেন এই দুর্ঘটনাটা ঘটলো, এই দুর্ঘটনার পিছনে দায় কার, সেটি নিয়ে আজকে দ্য ডেইলি স্টারের অপিনিয়ন্স অংশে আমরা পড়ব। আপনারা জানেন যে সংবাদপত্রের এডিটোরিয়াল অংশ থেকে অনেক বেশি বিসিএসে কোশ্চেন আসে, লিখতে দেওয়া হয় যে রাইটিং পার্টের মধ্যে যে আর্টিকেল বা অন্য বিষয়গুলো বা ট্রান্সলেশনে যে জিনিসগুলো থাকে তার মধ্যে এডিটোরিয়াল একটা বড় অংশ ধারণ করে। এই কারণে যে এডিটোরিয়ালে পুরো একটা ঘটনার বিষয়ে অপিনিয়ন উঠে আসে বা মতামত উঠে আসে, বা কী করা উচিত এটি নিয়ে মতামত আসে। এই জন্য আমরা এডিটোরিয়ালটাকে অনেক গুরুত্ব দিয়ে পড়ি। আজকে আমরা এডিটোরিয়ালের অপিনিয়ন অর্থাৎ মতামত অংশ পড়ছি, যেটার হেডলাইন হচ্ছে দ্য ক্রাইম অফ নেগলিজেন্স মানে আমরা জানি অবহেলা, আর ক্রাইম মানে আমরা জানি অপরাধ। তাহলে এটার বাংলা যদি আমি আক্ষরিক করি তাহলে এরকম দাঁড়ায় যে অবহেলায় অপরাধ। কিন্তু এটার যদি আমরা একদম যে মিনিংটা সাংবাদিক বোঝাতে চেয়েছেন সেটি দিলে বাংলাটা এরকম আসবে, কনটেক্সচুয়াল মিনিং আসবে যে অবহেলা আসলে অপরাধের সমান। অর্থাৎ অবহেলা বা কোনো জিনিসে আপনার যে দায়িত্ব, অ্যাকাউন্টেবিলিটি, সেটা যদি কর্তৃপক্ষ পালন না করে তাহলে বড় বড় দুর্ঘটনা জন্ম নিতে পারে। এই লঞ্চ দুর্ঘটনাটা সেটারই উদাহরণ। এটি মূলত সাংবাদিক বলতে চেয়েছেন। চলুন আমরা পড়লেই বুঝতে পারবো। সাব হেডলাইনে বলেছে দ্য গিল্টি অর্থাৎ দোষী, ইনক্লুডিং দোজ ইন অথরিটিস মাস্ট ফেস জাস্টিস, অর্থাৎ যারা দোষী এবং এই দোষীদের মধ্যে যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে, লিখেছেন নাজনীন তিথি। চলুন আমরা পড়ি। প্রথমেই একটা নিউজ পেপারে যে নিউজ থাকে সেই নিউজের শুরুতে একটা ছবি দেওয়া থাকে, আবার একটা হৃদয় বিদারক ছবি। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি লাশ, কফিনের মধ্যে মোড়ানো লাশ, যে লাশগুলো অনেকগুলোরই আসলে চেহারা বিকৃত হয়ে গেছে হয়তো আগুনে পুড়ে যাওয়ার কারণে, এবং হাজার হাজার মানুষ এই জানাজায় অংশ নিয়েছেন। খুব সুন্দর একটা নিচে লাইন দেওয়া আছে ছবির নিচে, সেখানে বলেছে অল দিস ডেথস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। কুড হ্যাভ বিন মানে করা যেত, তার মানে বলেছে অল দিস ডেথস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, অর্থাৎ এই সকল মৃত্যু এড়ানো যেত ইফ দ্য ক্রিউ অফ এমবি অভিযান 10 অর দ্য ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটিস হ্যাড ডান দেয়ার জবস। যদি ক্রিউ মানে হচ্ছে কর্মী, যদি এমবি অভিযানের উচ্চারণটা আরও বেশি সুন্দর, ক্রুরা এবং ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ নৌ পরিবহন কর্তৃপক্ষ তাদের দায়িত্ব বা তাদের কাজটি ঠিক মতো করতো, তাহলেই হয়তো এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদের দেখতে হতো না। আজকের আর্টিকেলটা বেশ বড়, ধৈর্য ধরে পুরোটা দেখবেন, কারণ অপিনিয়ন্স পড়া আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমি মাঝে মধ্যে নিউজ পেপারের এডিটোরিয়ালস অংশের অপিনিয়ন্স আপনাদের জন্য পড়ব, এবং এটা স্বাভাবিকভাবেই মতামত যেহেতু একটু বড় হবে, একটু ক্রিটিক্যাল হবে, এজন্য পুরোটা মনোযোগ দিয়ে দেখা, এবং যদি না বোঝেন কেটে কেটে সামনে পেছন করে বারবার 15 সেকেন্ড আগে পিছে করে দেখবেন। দরকার হলে খাতায় আপনারা নোট নেবেন, ভোকাবুলারিগুলো ভালোভাবে আইডেন্টিফাই করবেন। আমি কনটেক্সচুয়াল মিনিং যেভাবে পড়ি আপনারা খুবই সাপোর্ট দিচ্ছেন আমাকে, সেভাবেই পড়ছি। In the early hours of December 24, the deadliest launch fire, deadliest মানে প্রাণঘাতী লঞ্চে যে আগুন লাগলো, বাংলাদেশ হিস্টোরি wreaked havoc on the launch. wreaked মানে হচ্ছে ধ্বংসাবশেষ। বলেছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অগ্নি দুর্ঘটনা ঘটেছে এমভি অভিযান লঞ্চে। আমরা গতকালকেই জেনেছি এটা বার্নিং সো মেনি পিপল অ্যালাইভ, মানে জীবন্ত মানুষকে পুড়ে মারা হয়েছে। অ্যাজ দ্য December 28 আফটারনুন দ্য ডেথ টোল ফ্রম দ্য ট্র্যাজেডি স্টুড মানে বর্তমানে এসে দাঁড়িয়েছে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা 42, উইথ মোর দ্যান 50 পিপল স্টিল মিসিং। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার 50 জন মানুষকে খুঁজেই পাওয়া যায়নি, অর্থাৎ তারা হয়তো পুড়ে নদীতে লাফ দেওয়ার পর তারা ডুবে গেছেন, কেউ স্রোতে ভেসে গেছেন। তাদের লাশ কখনো আর হয়তো নাও পাওয়া যেতে পারে, বা কয়েকদিন পর হয়তো লাশ ভেসে উঠতে পারে। কি ট্র্যাজেডিক ব্যাপার। অ্যাকর্ডিং টু রিপোর্টস ইন দিস ডেইলি, এই সংবাদপত্রের মতবাদ অনুযায়ী মোর দ্যান 50 প্যাসেঞ্জার্স আউট অফ দ্য 100 হু সাস্টেইনড বার্ন ইঞ্জুরিজ আর আন্ডারগোয়িং ট্রিটমেন্ট। এই নিউজ পেপারের দেওয়া খবর অনুযায়ী 100 জন প্যাসেঞ্জারের মধ্যে 50 জন যারা অগ্নি দুর্ঘটনায় আহত হয়েছেন
তারা আন্ডারগোয়িং ট্রিটমেন্ট অ্যান্ড হসপিটালস, অর্থাৎ আন্ডারগোয়িং মানে তারা ট্রিটমেন্টের বা চিকিৎসার আওতায় আছেন ঢাকা এবং বরিশালে, অর্থাৎ ঢাকা মেডিকেল এবং বরিশাল মেডিকেলে। অ্যামং দেম 15 ক্রিটিক্যালি ইনজুর্ড প্যাশেন্ট, 15 মানে 15 জন একদম ভয়াবহভাবে তারা আহত। এই ক্রিটিক্যালি ইনজুর্ডটাকে সঠিক বাংলা করলে হয় সংকটাপূর্ণ অবস্থা। সংকটাপূর্ণ অবস্থা মানে যে কোনো সময় তারা মারা যেতে পারেন, এরকম একটা অবস্থা আছেন। ওয়ার অ্যাডমিটেড টু শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন ঢাকা। আপনারা সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই, ঢাকা মেডিকেলের ঠিক পাশে নতুন হয়েছে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট এটা। সেখানে তাদেরকে ভর্তি করা হয়েছে। 3 of them are now on life support, এবং তার মধ্যে 3 জন লাইফ সাপোর্টে আছেন। ধরে নেওয়া যায় এই 3 জন হয়তো আর ফিরে আসবেন না, তাদেরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে আত্মীয়স্বজনের সান্ত্বনার জন্য। অর্থাৎ মৃত এবং পোড়া রোগীদের, অর্ধমৃত এবং পোড়া রোগীদের চিৎকারে ঢাকা মেডিকেল এবং বরিশাল মেডিকেলের বাতাস ভারী হয়ে উঠেছে। দ্য গ্রুসাম ডিটেইলস অফ দ্য নেগলিজেন্স, অর্থাৎ অবহেলার যে ডিটেইলস, অর্থাৎ যে বিশদ যে বৃত্তান্ত, এটাকে গ্রুসাম বলছে। গ্রুসাম শব্দের অর্থ, আপনারা এক্স্যাক্ট অর্থ এটা হচ্ছে ভয়ঙ্কর, যেটাকে আমরা বলতে পারি ওডিয়াস বা কন্টেম্পেবল বা হরিবল, জঘন্য বা ঘৃণ্য, এটাকে বলে গ্রুসাম ডিটেলস। মানে এই যে অবহেলা সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে। ইনডিফারেন্স অ্যান্ড ইনএফিসিয়েন্সি, ইনডিফারেন্স মানে উদাসীনতা, ইনডিফারেন্স শব্দের অর্থ কি? উদাসীনতা। ইফিসিয়েন্সি মানে হচ্ছে অকার্যকরতা, অর্থাৎ যারা দায়িত্বে আছেন তারা কাজ করছেন না। অফ দ্য ক্রু মেম্বার অফ MB Abhijan 10 as well as other in positions of authority have been the highlights of news reports published over the past few days. অর্থাৎ এই MB অভিযানের MB 10 যে লঞ্চটা অভিযান, তাদের কর্মীরা কী পরিমাণ আসলে তাদের দায়িত্ব অবহেলা করেছেন, উদাসীনতা দেখিয়েছেন, সেটা গত কয়েকদিন ধরে এই নিউজ পেপাররা তুলে আনছে তাদের নিউজে। From this reports, what we understand is that there are 3 parties that should be hold accountable for this tragedy. Should be hold accountable মানে হচ্ছে যাদেরকে আসলে এই ঘটনার জন্য দায়ী করা যায়। 3 ধরনের কর্তৃপক্ষ এখানে আছেন। নাম্বার 1 হচ্ছে দ্য মাস্টার অ্যান্ড দ্য স্টাফার্স অফ দ্য লঞ্চ, অর্থাৎ লঞ্চের যিনি চালান এবং যারা কর্মী আছেন তার সহযোগী। হুজ এফিসিয়েন্সি অ্যান্ড নেগলিজেন্স কস্ট দ্য ফ্যাটাল ফায়ার। ফ্যাটাল মানে প্রাণঘাতী, ভয়াবহ। তাহলে এই লঞ্চের যে ক্রুরা ছিলেন, স্টাফরা ছিলেন, তাদের আসলে অবহেলা এবং তাদের অদক্ষতার কারণে এই ভয়াবহ আগুনটি লাগে। নাম্বার 2, দ্য ওনার্স অফ দ্য লঞ্চ হু ডিড নট বদার টু কমপ্লাই উইথ এনি অফ দ্য রুলস রিগার্ডিং দ্য অপারেশন অফ ওয়াটার ভেহিকলস। 2 নম্বর হচ্ছে লঞ্চের মালিকরা, যারা লঞ্চটা বানানোর সময় কোনো আইন কানুনের তোয়াক্কা না করে লঞ্চটা এমনভাবে বানিয়েছেন, মডিফিকেশনস করেছেন, এমন ভারী ইঞ্জিন বসিয়েছেন যেটা এই লঞ্চের সাথে যায় না। নাম্বার 3, দ্য ডিপার্টমেন্ট অফ শিপিং অ্যান্ড দ্য বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি BIWTA, এরা আসলে সবচেয়ে বেশি রেসপন্সিবল এরা, কারণ এদের উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে। আপনারা পুরো নিউজ পড়লে বুঝবেন, মনোযোগ দিয়ে পুরো নিউজটা আপনারা দেখবেন। হু ডিড নট প্লে দেয়ার পার্টস, অর্থাৎ যারা তাদের দায়িত্ব পালন করেনি। ডিড নট প্লে দেয়ার পার্টস মানে তাদের অংশের দায়িত্ব পালন করেনি, অর্থাৎ তাদের দায়িত্ব ছিল মনিটরিং অ্যান্ড ইন্সপেক্টিং, মানে হচ্ছে এটা পর্যবেক্ষণ করা, এটা দেখভাল করা, দ্য ভেসেল অ্যান্ড সাসপেন্ডিং ইটস অপারেশন, এবং যে ভেসেলগুলো এই অভিযানের মতো নষ্ট, মেয়াদোত্তীর্ণ, তাদের চলাচল বাতিল করার দায়িত্ব তাদের, কিন্তু তারা বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত, ঘুষ খেয়ে তারা হচ্ছে আর এগুলো বাতিল করে না। অলদো ইনভেস্টিগেশনস আর ইন প্রোগ্রেস টু ফাইন্ড আউট দ্য এক্স্যাক্ট রিজনস ফর দ্য ফায়ার, যদিও তদন্ত চলছে মূল কারণ বের করতে। আসলে তদন্ত কমিটি বাংলাদেশে করা হয়, কিন্তু তারা আসলে কোনো কার্যকরী তদন্ত কমিটি না, আমরা জানি। প্রাইমারি ইনকোয়ারিজ ডান বাই দ্য প্রপ কমিটি। প্রপ কমিটি মানে অনুসন্ধানকারী যে দল ছিল, তারা প্রাথমিক অনুসন্ধান, প্রাইমারি ইনকোয়ারিজ মানে প্রাথমিক অনুসন্ধানে তারা আইডেন্টিফাইড ফল্ট ইঞ্জিনস টু বি দ্য মেইন রিজন, অর্থাৎ ইঞ্জিনের বিকল হয়ে যাওয়ার কারণেই বা ইঞ্জিনের সমস্যা থাকার কারণে দুর্ঘটনাটা ঘটেছিল। রিপোর্টেডলি দ্য 2 ইঞ্জিনস অফ দ্য লঞ্চ আর রিপ্লেসড উইথ ওয়ান্স বিগার ইন সাইজ লাস্ট মান্থ। দেখুন কি ভয়াবহ ব্যাপার। বলা হয়েছে যে বড় ইঞ্জিন লাগানো হয়েছিল লঞ্চটাতে, যেটা আসলে উইদাউট গেটিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ শিপিং, এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের কোনো ধরনের অনুমোদন তারা নেয়নি। অ্যামং দেম অনলি 1 ওয়াজ রানিং অন দ্য নাইট অফ ফায়ার, তার মধ্যে একটা ইঞ্জিন চলছিল ওই দিন রাতে, যেদিন রাতে আগুন লাগে। হোয়াট দ্য প্রপ কমিটি হ্যাভ ফাউন্ড ইজ দ্যাট দ্য ইঞ্জিন ওভারহিটেড ডিউ টু দ্য ল্যাক অফ লুব্রিকেশন, অর্থাৎ এই ইঞ্জিনটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল লুব্রিকেশনের অভাবে। হুইচ মাইট হ্যাভ কস্ট দ্য ফায়ার, যেটা আসলে আগুনের মূল কারণ। লঞ্চের শুরু থেকে লঞ্চটার অনেক ইঞ্জিন রুমে আশেপাশে গরম ছিল, যাত্রীরা বলেছেন যারা বেঁচে
ফিরেছেন। তারা অভিযোগ জানিয়েছিলেন, বাট ওরা তোয়াক্কা করেনি। আদার ফ্যাক্টরস দ্যাট মাইট হ্যাভ হেল্প দ্য ফায়ার স্প্রেড টু কুইকলি ইনক্লুড অ্যান ইলিগালি মডিফাইড ইঞ্জিন রুম অ্যান্ড এ কিচেন নেক্সট টু ইট। একটা সম্পূর্ণ বেআইনিভাবে একটা তারা মডিফিকেশান করা মানে ইঞ্জিন রুম বানিয়েছিল, এবং তার পাশেই ছিল রান্নাঘর। সবচেয়ে ভয়াবহ ব্যাপার, এই রান্নাঘরের আশেপাশে সিলিন্ডার ছিল অনেক, অ্যান্ড দ্য ব্যারেলস অফ ফুয়েল অ্যান্ড গ্যাস সিলিন্ডার্স, এবং তেলের ড্রাম ছিল। মানে মানুষ কত গর্ধব হলে এই লঞ্চের কর্মীরা এই ইঞ্জিনের মতো একটা সেন্সিটিভ পার্টের পাশে তারা হচ্ছে গ্যাসের সিলিন্ডার রেখেছে, তারা বড় বড় তেলের ড্রাম রেখেছে, যার কারণে আসলে মূল আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। অ্যাপারেন্টলি দৃশ্যত অল দিস চেঞ্জেস টু দ্য ভেলস ওয়ার মেড উইদাউট টেকিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য অথরিটিস কনসার্ন, এবং বলা হয়েছে কোনো পরিবর্তনই কর্তৃপক্ষের কাছে শুনে করা হয়নি। মেনি অফ দ্য ইরেগুলেটরিস অ্যান্ড ভায়োলেশনস অফ রুলস আর ফাউন্ড অ্যাজ ওয়েল, আরও অনেক ধরনের অনিয়ম এবং আইন লঙ্ঘন খুঁজে পাওয়া গেছে। দ্য লঞ্চ ওনার রিপোর্টেডলি অ্যাপয়েন্টেড মাস্টার অ্যান্ড আদার ক্রু মেম্বার্স উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ অথরিটিস, এবং যারা লঞ্চে চালানোর দায়িত্ব ছিলেন তারা কেউ অনুমোদিত নন, অর্থাৎ তাদের খুব যে বেশি অভিজ্ঞতা ছিল, লাইসেন্স ছিল, কোনো কিছুই ছিল না। দেখুন তাহলে দেশটা কীভাবে চলছে। অন দ্য নাইট অফ ফায়ার দ্য লঞ্চ ওয়াজ বিং ড্রাইভেন বাই 2 সেকেন্ড ক্লাস মাস্টার ইনস্টিটিউট অফ ফার্স্ট ক্লাস 1, এবং দ্বিতীয় শ্রেণীর চালকরা চালাচ্ছিলেন যাদের আসলে খুব ভালো অভিজ্ঞতা ছিল না। অর্থাৎ কয়েক হাজার মানুষের প্রাণ নিয়ে এভাবে প্রত্যেক রাতে লঞ্চগুলো ছাড়ে যারা মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা করে। অলসো দে ডিড নট হ্যাভ দ্য নেসেসারি ফায়ার সেফটি ইকুইপমেন্ট, এবং লঞ্চে কোনো আগুন নির্বাপন কোনো ব্যবস্থা ছিল না। নর ওয়ার ইটস ক্রিউ মেম্বার্স ট্রেইনড অন ফায়ার সেফটি, এবং এহিটার কর্মীরা যে ফায়ার সেফটি অর্থাৎ অগ্নি নিরাপত্তা সম্পর্কে কোনো ট্রেনিং ছিল না, এটা তো বোঝাই যাচ্ছে। মোরওভার দেয়ার ওয়ার অ্যারাউন্ড 1000 অফ প্যাসেঞ্জার্স অন বোর্ড, অর্থাৎ লঞ্চটাতে 1000-এর বেশি যাত্রী ছিল। হোয়াইল দ্য লঞ্চ শুড হ্যাভ 420 প্যাসেঞ্জার্স অ্যান্ড নাইট অ্যাজ পার দ্য রুলস। ওই দিন রাতে এই লঞ্চটা 420 ধারণ ক্ষমতার লঞ্চ, এটা সেদিন রাতে 1000-এর বেশি যাত্রী উঠেছিল। চিন্তা করেন আপনারা যারা লঞ্চে করে বরিশাল বা কোথাও গিয়েছেন তারা দেখবেন, আমি গেছি, আমার অভিজ্ঞতা আছে, লঞ্চের ডেকে, লঞ্চের যেখানে আসলে মানুষের হাঁটা চলার জায়গা সেখানে তারা, এবং ছাদে লঞ্চে মানুষ নিয়ে যায়, মানে ভয়াবহ ব্যাপার। দেন কামস টু দ্য ইস্যু অফ ইনএফিসিয়েন্সি অ্যান্ড নেগলিজেন্স অফ ক্রু মেম্বার্স, অর্থাৎ এরপরে আসে যে ক্রু মেম্বারদের অবহেলা এবং তাদের দায়িত্ব পালনে অনীহা। অ্যাকর্ডিং টু রিপোর্ট পাবলিশ ইন দিস ডেইলি অন December 26, নাথিং ওয়াজ ডান রাইট বাই দ্য লঞ্চ ক্রিউ ফ্রম দ্য মোমেন্ট অফ এমভি অভিযান 10 লেফট ঢাকা ফর বরগুনা অন দ্য ইভিনিং অফ December 23। তারা লঞ্চ ছাড়ার সময় থেকেই উল্টাপাল্টা কাজ করেছে। অলদো দ্য ক্রিউ নোটিস দ্যাট দ্য ইঞ্জিন ওয়াজ অ্যাক্টিং স্ট্রেঞ্জ, যদিও তারা বুঝেছিল যে ইঞ্জিনটা আসলে ঠিকমতো চলছে না, এটা ঝামেলা করছে। দে কিপ দ্য ভেসেল মুভিং উইদাউট ফিক্সিং দ্য প্রবলেম, তারা এটা ঢাকা থেকে ঠিক না করে তারা লঞ্চ ছেড়ে দিয়েছে। টাকা তো দরকার তাদের, এক রাত তারা না চললে তাদের টাকা কিছু কয়েক লাখ টাকা তাদের ক্ষতি হবে, মালিক তো এই টাকা দিবে না, এই জন্য তারা এই কাজ করেছে। মালিকটাকে ফাঁসি দেওয়া উচিত আসলে। অ্যান্ড হোয়েন পিপল অন দ্য বটম ফ্লোর ফেল্ট দ্য ডেক গেটিং হটার, এবং যখন উপরের যে বটম মানে উপরের তলার মানুষরা দেখলো যে লঞ্চের ফ্লোর অর্থাৎ মেঝে গরম হয়ে গিয়েছিল। আফটার ইট ফেল্ট দ্য বরিশাল লঞ্চ টার্মিনাল অ্যাট অ্যারাউন্ড 1:30 AM, বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে যখন 1:30 এটা আবার ছাড়ে, দ্য মাস্টার স্টিল কেপ দ্য লঞ্চ সেলিং টুয়ার্ডস ইস ডেস্টিনেশন, অর্থাৎ বরিশাল থেকে আবার যখন বরগুনার উদ্দেশ্যে ছাড়ে মাঝখানে বিরতি নিয়ে, তখন দেখা গিয়েছিল যে লঞ্চের মেঝে গরম হয়ে গেছে, মানে দুর্ঘটনা ঘটবে বোঝা যাচ্ছে, কিন্তু লঞ্চের মাস্টার এটা চালিয়ে নিয়ে যায় বরগুনার উদ্দেশ্যে, সে কোনো তোয়াক্কাই করেনি। অ্যাকর্ডিং টু এ মেম্বার অফ দ্য প্রুফ কমিটি, তদন্ত কমিটির একজন সদস্য বলছেন, ইট শুড হ্যাভ বিন অ্যান ইজি টাস্ক ফর দ্য ক্রিউ মেম্বার টু আইডেন্টিফাই অ্যান্ড রিজলভ দ্য ইঞ্জিন ইস্যু। বলেছেন এটা ওদের জন্য খুবই সহজ ব্যাপার ছিল যে এটা আইডেন্টিফাই করে, অর্থাৎ এটা বের করে ফেলে এটাকে সমাধান করে ফেলা। বাট অ্যাপারেন্টলি দে ডি নট বদার টু চেক দ্য ইঞ্জিন, বাট যেটা দেখে মনে হচ্ছে ওরা আসলে ইঞ্জিনটা চেক করার প্রয়োজনীয়তাই বোধ করেনি। অ্যান্ড হোয়াট ডিড দে ডু হোয়েন দ্য ইন্টার লঞ্চ ওয়াজ ইনগালফড উইথ ফায়ার, এবং যখন পুরো লঞ্চটা একদম আগুন ধরে গেল, তারা কী করলো? উইথ 100 প্যাসেঞ্জার্স ক্রাইং ফর হেল্প, যখন শত শত মানুষ সাহায্যের জন্য কান্না করছিল, দে স্টিয়ার্ড দ্য লঞ্চ টু দ্য ব্যাঙ্ক অফ সুগন্ধা রিভার ইন দ্য চারকাঠি ইন দ্য ঝালকাঠি ডিস্ট্রিক্ট। তারা লঞ্চটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল নদী দিয়ে, যদিও তারা পারে ভিড়াতে পারতো। অ্যান্ড ফ্লেড উইদাউট মোরিং ইট, এবং তারা এই আগুনটা না নিভিয়ে তারা পালিয়ে গেছে। হ্যাড দে মুভড ইট ইন্টু আ ট্রি ইন দিস এরিয়া দেয়ার কুড হ্যাভ বিন মাচ ফিউয়ার ক্যাজুয়ালিটিস মানে হতাহত বা দুর্ঘটনার হতাহতের সংখ্যা কমতো, এটাই হচ্ছে বোঝাচ্ছে। মুর করা মানে হচ্ছে তারা যদি এটাকে নোঙর করতো এবং একটা গাছের সাথে এটাকে লাগিয়ে দিত পাড়ের, তাহলেই কিন্তু আগুনটা অনেকাংশে কমিয়ে যেত। আমরা যে নদীর ধারে অনেক গাছ থাকে, এটার ধারে লঞ্চটাকে ভিড়ালেই শুধুমাত্র হতাহত অনেক কমে যেত। হোয়াট ইজ ইভেন মোর শকিং ইজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য লঞ্চ
ক্রু কিপড দ্য মেইন গেট ক্লোজ ডিউরিং দ্য ফায়ার। সবচেয়ে ভয়াবহ ঘটনাটা হচ্ছে তারা মেইন গেট বন্ধ রেখেছিল যখন আগুন চলছিল, লিমিটিং দ্য প্যাসেঞ্জার চান্স টু স্কেপ। তারা যাত্রীদের বের হতে দেয়নি, যে যাত্রী বের হয়ে গেলে আমার তো টিকিটের টাকা শেষ। The extent of the apathy and negligence that the launch masters and staffers showed towards the passengers' life is incredible and nothing short of a criminal offense. বলছে এই যে উদাসীনতা, এই যে অবহেলা এই লঞ্চের কর্মীদের, এটা আসলে অবিশ্বাস্য এবং এটা আসলে একটা ফৌজদারি অপরাধের চেয়ে কম কিছু নয়। অর্থাৎ ফৌজদারি অপরাধ বলতে বোঝে আপনি যদি কাউকে মেরে ফেলেন, এটা একটা ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্সের বাংলা। তো বলছে এটাও একটা ফৌজদারি অপরাধ। লিগাল অ্যাকশন মাস্ট বি টেকেন অ্যাগেন্স্ট দেম উইদাউট এনি ডিলে। লিগাল অ্যাকশন মানে আইনানুগ পদক্ষেপ তাদের উদ্দেশ্যে নেওয়া উচিত, কোনো রকম দেরি না করে। বাট হোয়াইল উই ডিমান্ড পানিশমেন্ট অফ দ্য লঞ্চ ওনার্স অ্যান্ড দ্য ক্রু মেম্বার্স ফর দিস ম্যান মেড ট্র্যাজেডি, এই মনুষ্য সৃষ্ট এই ঘটনার জন্য আমরা যখন এই লঞ্চের মালিক এবং লঞ্চের কর্মীদের দায়ী করছি, উই মাস্ট অলসো হোল্ড দ্য ডিপার্টমেন্ট অফ শিপিং অ্যান্ড দ্য BIWT অথরিটিস অ্যাকাউন্টেবল। আমাদের অবশ্যই এই লঞ্চ চলাচলের কর্তৃপক্ষ যারা BIWT অথরিটিস তাদেরকেও দায়ী করা উচিত। ইফ দ্য ওনার্স অফ দ্য লঞ্চ আর অ্যাট ফল্ট ফর রিপ্লেসিং দ্য ইঞ্জিনস, যদি এই লঞ্চের মালিকরা দায়ী হয় এই একটা বাজে ইঞ্জিনে লঞ্চ চালানোর জন্য, চেঞ্জিং দ্য মাস্টার্স অ্যান্ড ক্রু মেম্বার্স অ্যান্ড মডিফাইং দ্য ভেসেলস উইদাউট অথরিটিস অ্যাপ্রুভাল, দ্য শিপিং অথরিটিস অ্যান্ড দ্য BIWT আর অলসো অ্যাট ফল্ট ফর নট ইন্সপেক্টিং দ্য ভেহিকলস দ্যাট ওয়াজ অপারেটিং অন দিস রিভার রুট রেগুলারলি। বলছে যে ওরা যদি চালানোর জন্য দায়ী হয় এই বাজে ইঞ্জিন নিয়ে, তাহলে কর্তৃপক্ষ এই জন্য দায়ী যে তারা এই লঞ্চটা এইরকম একটা ইঞ্জিনে দিনের পর দিন চলেছে, এরকম একটা মেয়াদ উত্তীর্ণ লঞ্চ এরকম মডিফিকেশনস করেছে, তারা কোনো কিছু দেখেইনি বা দেখেও না দেখার ভান করেছে টাকা খেয়ে। এটাই দাবি করা হচ্ছে এই এবং এটা সত্যি ঘটনা। দ্য কমন এক্সকিউজ দ্যাট উই হিয়ার ফ্রম BIWT অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ শিপিং ইজ দ্যাট দে ডিডন্ট হ্যাভ এনাফ ম্যান পাওয়ার টু ইন্সপেক্ট অল দ্য ওয়াটার ভেহিকলস ইন অপারেশন। আমরা যে কমন এক্সকিউজটা শুনে থাকি BIWT অ্যান্ড ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের কাছ থেকে যে তাদের আসলে যথেষ্ট লোকবল নেই। রিপোর্টেডলি দ্য BIWT হ্যাজ অনলি 25 ট্রাফিক ইন্সপেক্টরস অ্যাক্রস দ্য কান্ট্রি। বলা হচ্ছে মাত্র 25 জন তাদের আসলে এই যানবাহন চলাচল পরিদর্শক আছে, 7 অফ হুম আর ডিপ্লয়েড অ্যাট সদরঘাট, যাদের মধ্যে 7 জন সদরঘাটে নিয়োজিত আছেন। হোয়াইল দ্য ডিপার্টমেন্ট অফ শিপিং হ্যাজ এ টোটাল অফ 18 ইন্সপেক্টরস। বলছে যখন ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের 18 জন ইন্সপেক্টর আছে, অনলি 1 অফ দেম স্টেশনড অ্যাট সদরঘাট। দেখেন এতগুলা লঞ্চ প্রত্যেক দিন ছাড়ে এই সদরঘাট থেকে, একজন মাত্র ইন্সপেক্টর আছেন এখানে, তাহলে তো খুব কঠিন। বিসাইডস দেস আর অনলি 6 সার্ভেয়ার্স ইন দ্য শিপিং ডিপার্টমেন্ট টু সার্ভে অ্যারাউন্ড 14,000 রেজিস্টার্ড ভেসেলস অ্যাক্রস দ্য কান্ট্রি। দেশে 14,000 লঞ্চ বা নৌ যান আছে, তাদের দেখভাল করার জন্য মাত্র 6 জন পর্যবেক্ষক আছেন। তাহলে এই ডিপার্টমেন্টটাকে যে আধুনিকায়ন করা হচ্ছে না, নৌ পরিবহন মন্ত্রণালয় আসলে করেটা কি, নৌ মন্ত্রী করেনটা কি, এই প্রশ্ন ওঠা উচিত। দ্য কোশ্চেন ইজ অ্যারাইজ হিয়ার ইজ হোয়াট ইজ স্টপিং দেম ফ্রম রিক্রুটিং মোর ইন্সপেক্টরস অ্যান্ড সার্ভেয়ার্স টু কভার দ্য ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং অফ অল দ্য অ্যাক্টিভ ওয়াটার ভেহিকলস। প্রশ্ন হচ্ছে তাদের আসলে এই নতুন নিয়োগ না দেওয়ার কারণটা আসলে কি? ইন দ্য অ্যাবসেন্স অফ প্রপার মনিটরিং অ্যান্ড ইন্সপেকশন দ্য নাম্বার অফ আনরেজিস্টার্ড অ্যান্ড আনফিট ভেসেলস আর ইনক্রিজিং অন আর ওয়াটারওয়েজ। বলছে যেহেতু দেখভাল করা হয় না, প্রতিনিয়ত আমাদের রেজিস্টারবিহীন অর্থাৎ নিবন্ধনহীন এবং যেগুলো আনফিট, যেগুলো চলাচলের যোগ্য না, সেগুলো চলাচল করছে উইথ আনস্কিল্ড অ্যান্ড নভিস সেলার্স রানিং দেম, এবং যারা আসলে চালানোর যোগ্যতা নেই তারাই চালাচ্ছে, লিডিং টু মেনি ট্র্যাজেডিজ লাইক দ্য MV অভিযান 1। এই MV অভিযানের মতো আরও অনেক ঘটনা ঘটছে এবং ঘটতে পারে ভবিষ্যতে। দ্য MV ময়ূর অ্যাক্সিডেন্ট অন June 29, 2022 ইজ স্টিল ফ্রেশ ইন আওয়ার মেমোরি। বলছে এখনও আমাদের দুর্ঘটনার তাজা দাগ আছে। 2020 সালের জুনের 29 তারিখে 34 জন মানুষ মারা গিয়েছিল যখন এই লঞ্চটা একটা ছোট ওয়াটার ভেসেলকে ধাক্কা দিয়েছিল। বেশি দিন আগের ঘটনা না, আমারও মনে আছে। ফার্দারমোর দিস ইস্যু অফ ফায়ার সেফটি ইজ অলওয়েজ ওভারলুকড, এবং এই অগ্নি নিরাপত্তার বিষয়টা সবসময় ওভারলুক করা হয়, মানে হচ্ছে এড়িয়ে যাওয়া হয়। রিপোর্টেডলি হোয়াইল মেনি ওয়াটার ভেসেলস ইন দ্য কান্ট্রি হ্যাভ লিফটস, ওয়েল ফার্নিশড রুম, ওয়াইফাই, রেডিও কমিউনিকেশন, মডার্ন গ্যাজেটস, দে হার্ডলি হ্যাভ এনি ফায়ার সেফটি ইকুইপমেন্ট। আমি বরিশালের বড় বড় লঞ্চগুলোতে গিয়েছি, তাদের এখানে সব আছে, এই যে লিফট, বড় বড় রুম, ওয়াইফাই, টিভি পর্যন্ত আছে প্রত্যেকটা রুমে। কিন্তু আপনি খুব বেশি ফায়ার সেফটি ইকুইপমেন্টস দেখবেন, অর্থাৎ বালতিতে করে বালু ভরা একটা সিম্পল ফায়ার সেফটি ইকুইপমেন্ট, যে আগুন লাগলে আগুনে বালু দিলে আগুনটা নিভে যায়, সেটা তাদের নেই। আধুনিক অগ্নি নির্বাপন যন্ত্রের কথা তো বাদই দিলাম। অ্যাকর্ডিং টু দ্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইন বরিশাল, নো ফায়ার ড্রিল ফর দ্য ক্রিউজ ওয়াটার ভেসেলস হ্যাজ টেকেন প্লেস ইন দ্য লাস্ট 4 ইয়ার্স। গত 4 বছর ধরে এই কর্মীদের কোনো কিছু শেখানো হয়নি যে কীভাবে আগুন লাগলে নেভানো যাবে। দ্য রেসপন্সিবিলিটি টু ইনশিওর অল দ্য ওয়াটার ট্রান্সপোর্ট আর কমপ্লেইন্ট উইথ দ্য ফায়ার সেফটি রেগুলেশনস অলসো ফলস অন দ্য ডিপার্টমেন্ট অফ শিপিং অ্যান্ড দ্য BIWT। এই দায়িত্বটা আসলে BIWT এর এই কাজগুলো করার, বাট
তারা কি এই কাজটা করছে না। ইট ইজ এ গুড নিউজ দ্যাট a case has been filed with the Marine Court by the Inspector Department of Shipping against the 4 owners of MV Abhijan and 10 and 8 others, and the Rapid Action Battalion has already arrested Hazmahal Sheikh, one of the launch owner. বলা হয়েছে যে BIWTA নাকি মামলা করেছে যে এই অভিযানের বিরুদ্ধে, এই MV অভিযান এর কর্মী এবং মালিকের বিরুদ্ধে, এবং র্যাব অলরেডি এর মালিকের একজনকে অ্যারেস্ট করেছে। উই হোপ দ্যাট দ্য রেস্ট অফ দ্য ওনার্স অ্যান্ড দ্য ক্রু মেম্বার্স উইল বি অ্যারেস্টেড সুন। আমরা আশা করছি সবাইকে গ্রেপ্তার করা হবে। অল অফ দোজ হু আর গিলটি অফ দিস ক্রাইম মাস্ট বি অ্যারেস্টেড অ্যান্ড পানিশড। এবং যারা এই অপরাধের সঙ্গে জড়িত সবাইকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনা উচিত, as well as those in authority who fail to do the job they have been recruited for, এবং সেই কর্তৃপক্ষ যারা তাদেরকে যে কাজ তাদের করা উচিত সেই কাজের অবহেলা করছে BIWTA, তারা যেন পার পেয়ে না যায়, এটাই এই সাংবাদিক গুরুত্ব দিয়েছেন। However, given this inefficiency of the Marine Court and its dismal record, only one case has been disposed by the court in this last 4 years. বলছে মামলা তো করা হলো, কিন্তু গত 4 বছরে মাত্র একটা মামলা নিষ্পত্তি করেছে এই কোর্ট। তার মানে আসলেই আশা করা কি যায় যে আইনের সুশাসন নিশ্চিত হবে, এটা আশা করাটাও আসলে দুরূহ বাংলাদেশে। আপনারা যারা খবরটা পড়লেন তারা আসলে বাংলাদেশে কোথাও আপনারা যাত্রা করার জন্য বের হলে আপনারা সবাই আল্লাহর নাম নিয়েই বের হবেন, আল্লাহর উপরে নিজেদেরকে ছেড়ে দিয়ে বের হবেন, কারণ আপনার সেফটি ইনশিওর করার জন্য বাংলাদেশে আসলে কোনো অথরিটি বসে থাকে না। যারা থাকে তারা শুধুমাত্র থাকে দুর্নীতি এবং কিভাবে বিভিন্ন জায়গা থেকে লুট করা যায় সেই মন মানসিকতা নিয়ে। কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এটাই বাংলাদেশের প্রকৃত দৃশ্য। আমি আগামীকাল সকালে যশোরে যাচ্ছি, 2 দিন হয়তো আপনাদের এই নিউজটা পাঠ করতে পারবো না। ইনশাল্লাহ পরশুদিন থেকে আবার রেগুলার হব। আমার জন্য দোয়া করবেন যে যাত্রাপথে আমি যেন সুস্থ থাকি, আপনাদের মাঝে আবার সুস্থভাবে ফিরে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বেশ বড় একটা নিউজ পড়লাম, বাট আশা করি সবার ভালো লেগেছে আমি যেভাবে পড়ার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে দ্রুত। আল্লাহ হাফেজ।